আমার একটা বই আছে, বইয়ের নাম হলো জাপান স্মৃতি বাংলা প্রীতি। এখন জাপানিদের সব কিছুই ভালো দিক বলা হয়েছে, যেসব জিনিস আমার বাংলাদেশে ইমপ্লিমেন্ট করলে বাংলাদেশও জাপানের মতো অনেক অনেক উন্নত হয়ে যাবে, সেই বিষয়টাই আমি সেখানে হাইলাইট করার চেষ্টা করেছি। এবং সেই বইটা পড়ে সবাই আমাকে একটাই কথা বলেছে, জাপানিদের কি কোনো মন্দ দিক নেই? আমি বলেছি আছে। তাহলে এক কথায় বলো কি আছে? এক কথায় তো বলা সম্ভব না, তবে এক কথায় যদি বলার চেষ্টা করি, সেটা হলো ইনভিজিবিলিটি, অদৃশ্যতা এবং অ্যাবস্ট্রাক্টনেস, প্রচ্ছন্নতা জাপানিদের ক্যারেক্টার এর মূল প্রবলেম। এরা কখনোই ক্লিয়ারলি কোনো কিছুই বলবে না। এই জাপানে অপ্রকাশিত রেসিজম রয়েছে, অপ্রকাশিত পভার্টি রয়েছে, অপ্রকাশিত দ্বন্দ্ব রয়েছে। এখানে অতিরিক্ত কাজের চাপ, অতিরিক্ত মানুষ ব্যস্ত, কিন্তু এরা সেটাকে প্রকাশ করতে করে না, কিন্তু রয়েছে। এটাকে কুরুশি বলা হয়, যার ফলশ্রুতিতে জাপানের অধিকাংশ মানুষ সব সময় মানসিক চাপে থাকে এবং তাপে থাকে। অনেকেই মনে করে যে শিক্ষা পদ্ধতি উদ্ভাসিত, এখানে পরীক্ষা পদ্ধতি নেই, মুক্ত ভাবে মানুষ লেখাপড়া করে, কিন্তু তা না। জাপানি স্কুলগুলিতে যদি যান, আপনি দেখবেন জাপানি শিক্ষার্থীরা অনেক 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 বেশি চাপে থাকে, যদিও এখানে পরীক্ষার কোনো চাপ নেই, মুখস্থের কোনো চাপ নেই। এবং হাই স্কুল পাস করার পর, কলেজ পাস করার পর ইউনিভার্সিটি ভর্তি হওয়া যা বাংলাদেশের মতোই এখানে প্রতিযোগিতামূলক। এত বেশি খরচ দিয়ে রেখেছে যে এখানে যারা লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস, তাদের ছেলে মেয়েদেরকে ইউনিভার্সিটিতে পড়াতেই পারে, লক্ষ লক্ষ টাকার ব্যাপার, যেটা সাধারণ মানুষ ব্যয় করতে পারে না। যার ফলশ্রুতিতে সবাই মানে 12 ক্লাস পড়ার পর একটা ভোকেশনাল কোর্স করেই চুপ হয়ে যায়। জাপানিদের ডিসোশালাইজেশন মানে সেপারেশন, সব মানুষই কিন্তু একটু চেষ্টা করার পরে আস্তে করে নিজেরে গুটিয়ে নিয়ে নিজের মতো করে চলাফেরা করা শুরু করে। এক ধরনের আত্মকেন্দ্রিকতা রয়েছে। এই আত্মকেন্দ্রিকতা সবচাইতে করুণ হয়ে দাঁড়ায় তাদের জন্য যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, যারা সিনিয়র সিটিজেন, তাদের ছেলে মেয়েরা ধরেন সামর্থ্য থাকার পরেও অতিরিক্ত ব্যস্ততা বা ইনভিজিবল একটা কারণে বাসায় থাকে না, নিজের মতো করে অন্য জায়গায় থাকে। বৃদ্ধ বাবা মা কিন্তু খুবই কষ্ট করে, একমাত্র ওবন ফেস্টিভ্যাল ছাড়া বাবা মাকে সাধারণত দেখতে আসে না, যদিও টাকা পয়সার দ্বন্দ্বের খুব বেশি প্রবলেম নেই। আরেকটা রয়েছে জাপানিদের দানশীলতা এবং দয়া, সহমর্মিতা নাই বললেই চলে। আপনার কথা শুনবে ঠিকই, আপনার প্রতিবাদ করবে না, ভাববেন যে আপনার সব টাকা দিয়ে দিতেছে বা আপনার বিপদে সাথে, আসলে কিন্তু কিছুই হবে না। এখানে না বলার সংস্কৃতি নেই, সবাই হ বলে, কিন্তু নাটা এমন ভাবে বলে যেন হয় বলছে, আসলে হ বলে না। যার ফলশ্রুতিতে বিদেশিদের সঙ্গে জাপানিদের দ্বন্দ্ব সবসময় লেগে থাকে। বিশেষ করে আমার সঙ্গে প্রথম প্রথম লাগতো, আমি ভাবতাম যে এটা তো রাজি হয়ে গেছে এই ক্লায়েন্ট, আমার বউকে বলতাম, আমার ওয়াইফকে বলতাম যে রাজি হয়ে গেছে, কিন্তু আসলে বললো না রাজি হয় নাই, চোখ দেখে বুঝতে পারছি সে রাজি হয় নাই। আসলেই পরে ফলশ্রুতি দেখলাম রাজি হয় নাই। এবং প্রেমের প্রস্তাব আপনাকে এমন ভাবে প্রশংসা করবে, আপনি ভাববেন যে খাইছে আমার এই সুন্দরী তো আমার প্রেমের দেওয়ানা। আসলে কিন্তু ওভাবেই সে কথা বলে, ওভাবেই সে কথা বলে, ওভাবেই এভাবেই জাপানিরা কথা বলে। বিদেশিরা অনেক সময় ভুল বুঝে। সবচেয়ে বড় করুন জিনিসটা হলো যে একজন বিদেশি এটা বুঝতে বুঝতেই 10 থেকে 20 বছর লেগে যায়। যার ফলশ্রুতি দেখবেন যে জাপানে যত্রতত্র জাপানিতে প্রশংসা করে, হ্যাঁ, কিন্তু 5 বছর 10 বছর 15 বছর 20 বছর ভালো বেতনও সবকিছুই আছে, কিন্তু জাপানিদের মতো হয় নাই। যার ফলশ্রুতি জাপানি এটা মানে প্রফেশন করতে পারে না এবং শেষ মুহূর্তে কিন্তু নিজের দেশে ফিরে যায়। এবং উন্নত দেশগুলো, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে কিন্তু আমরা সাধারণত যারা ইমিগ্রেন্ট হই তারা থেকে যায় বা থাকার চেষ্টা করে, হ্যাঁ, বা থাকতে পারেও। জাপানে কিন্তু থাকা খুব মুশকিল। যদি জাপানে থাকতে চান তাহলে জাপানি হয়েই থাকতে হবে। জাপানি হয়ে যদি না থাকেন, সব সময় আপনি গাইকোকুজিন অর্থাৎ বিদেশি হিসাবে পরিগণিত হবেন। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো জাপানিদের প্রচ্ছন্নতা আমার খুব অপছন্দ। এখানে যে ইনভিজিবল দারিদ্রতা রয়েছে, সেই দারিদ্রতার প্রকাশ ঘটে না। বাংলাদেশে তো চুরি, ডাকাতি, ঘুষ, দুর্নীতি এবং ভিক্ষাবৃত্তির মাধ্যমে আমরা দারিদ্রতা বুঝতে পারি। জাপানে এগুলো নেই, যার জন্য আমরা দারিদ্রতা বুঝতে পারি না। এবং সাধারণত তারা না খেয়ে থাকবে, মরে যাবে, কিন্তু অন্যের কাছে সাধারণত চাবে না। কিন্তু অন্যরা হয়তো অনেকেই দেয়, পাড়া প্রতিবেশীরা
দেওয়ার একটা যে ধরনটা আমার খুব পছন্দ না, মানে মনে হয় যে একেবারেই মানে তুচ্ছ তাচ্ছিল্যের মতো মনে হলো। কিছুই বললো না, কিন্তু দিল, কিন্তু দেওয়াটা এমন ভাবে দেয় যে আমার খুব ভালো লাগে না, যেটা বাংলাদেশে ভালো লাগে। কাজে মানে টু মাচ একুরেসি ভালো, একুরেসি তো অবশ্যই ভালো, একটু একুরেসির জন্য 100%-এর মধ্যে 1% প্রবলেমে যদি 99% বন্ধ হয়ে যায়, তাহলে তো খুবই অন্যায় এবং খারাপ জিনিস। এটা জাপানিদের বেলায় খুবই করুন, যার ফলশ্রুতিতে জাপানিজ কোম্পানিগুলোতে মানে সাধারণত বিদেশিরা বড় পজিশনে বা রেসপন্সিবল পজিশন যাইতে পারে না। আর জাপানে তো ধরেন সরকারি চাকরিতে বিদেশিদের ধরতে গেলে একরকম হারাম, আপনি কোনো জায়গায় পাবেন না, কোনো এমনকি আমেরিকানদের না। জাপানিরা বিদেশিদেরকে সরকারি হাই অফিসিয়াল বানায় না। মূল কারণ হলো যে একটা হয়তো নিজেদের প্রটেক্ট করার টেন্ডেন্সি আছে, কিন্তু পাশাপাশি হলো জাপানেরা যেভাবে কাজ করে, যেভাবে বুঝে, বিদেশিরা সেভাবে বুঝে না। এমনকি জাপানে যদি আপনি পাসপোর্ট নিতে চান, জাপানে যদি আপনি স্থায়ী মানে হইতে চান, সিটিজেন হইতে চান, তাহলে আপনাকে নামটা বদলাতে হবে। নামটা আবার কাতাকানা হলে হবে না, কাতাকানা মানে বিদেশি নাম না, একেবারে কাঞ্জি এবং হিরাগানা হইতে হবে। কাঞ্জি মিনিং না থাকলে জাপানিরা ভেবে নেয় যে এটা বিদেশি বলার সঙ্গে সঙ্গে জাপানিরা কিন্তু অ্যালার্ট হয়ে যায়। আমি এটাকে রেসিজম মনে করি। শহরগুলিতে ট্রেনে চড়েন, তাহলে বুঝতে পারবেন এখানে রেসিজম আছে কি নাই। ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে বা ইসলামিক কান্ট্রিগুলিতে বা খ্রিস্টান কান্ট্রিগুলিতে সাধারণত ভিন্ন মত হলে, ভিন্ন ধর্ম হলে রেসিজমটা প্রকাশিত হয়, অনেক সময় মারামারি পর্যায়ে চলে যায়। জাপানে এই জিনিসটা হয় না। মনে করেন যে ট্রেন পুরোটাই খালি রয়েছে, যে আপনার পাশে একটা সিট খালি, অন্য কোনো সিট খালি নেই, আপনার পাশে কিন্তু ওই সুন্দরী মেয়েটা বা মানুষটা বসবে না। আমি ভাবতাম আগে যে একটু অ্যাভয়েড করতেছে, তা না। তারপর অনেকে বললো যে এটা একটা ইনভিজিবল মানে প্র্যাকটিস, জাপানিরা বিদেশিদেরকে একটু অ্যাভয়েড করে চলে। খালি থাকার পরেও দাঁড়িয়ে যাবে, কিন্তু আপনার পাশে বসবে না। এবং আপনি যদি বসে আছেন, পাশে একটা মানে একটা মেয়ে মনে করে মানুষ বসে আছে, জাপানি বসে আছে, আপনি গিয়ে পাশে বসলেন, আস্তে করে সরে গিয়ে আর একটু দূরে গিয়ে বসবে। জাপানিরা এইবার নর্মালি টেকনোলজি কে এবং অর্থনীতিকে গ্লোবাল করেছে, কিন্তু কালচারকে গ্লোবাল করে নাই এবং গ্লোবাল মাইন্ড না। এরা ইংরেজি শিখে না বা শিখতে চায় না। এখন যদিও একটু একটু শিখতে চাচ্ছে, কিন্তু এরা আসলে নিজেদের কালচারকে নষ্ট করতে চায় না, বদলাতে চায় না, এবং নিজেদের কালচারকেই 100% একুরেট মনে করে এবং সুপিরিয়রিটি কমপ্লেক্সে থাকে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে জাপানিরা হায়ারার্কি মেনটেন করে 100%, যেটা বিদেশিরা সাধারণত করে না। আমরা তো মনে করেন যে হায়ারার্কি ব্রেকডাউন করাকে উন্নয়ন মনে করি বা উন্নতি মনে করি, জাপানিরা এটাকে মনে করে না। যার ফলশ্রুতিতে অনেক অভাবের সময়, অনেক মানে গভর্নমেন্ট থেকে নন কোঅপারেশন সময়, কোম্পানি থেকে নন কোঅপারেশন সময়ও এরা সাধারণত বিদ্রোহ ঘোষণা করে না। এই করোনার সময় সারা দুনিয়াতে গরিব দেশগুলিও কিন্তু সিটিজেনদেরকে হেল্প করেছে। জাপানিরা সরকার তেমন হেল্প করে নাই। 1 মাসের খরচ মাত্র দিয়েছে গত 3 বছর, 3.5 বছরে একজন মানুষের 1 মাসের খরচ 2 লক্ষ ইয়েন। অন্য কোম্পানি অবশ্য পাইছে, কিন্তু ব্যক্তিগত পায় না। কিন্তু জাপানে একটা প্রতিবাদ হয় না। সুনামির সময় ক্ষতিগ্রস্তদের অবশ্যই কিছু না কিছু হেল্প তো করেছে, কিন্তু ক্ষতির কমপ্লেন নিয়ে একটা বিদ্রোহ, একটা আন্দোলন, একটা কমপ্লেন হয় না। লেখালেখি টুকিটাকি হয়েছে এবং দুর্নীতিও হয়নি। কিন্তু জাপানিরা খুবই এই ব্যাপারে কনজারভেটিভনেস, ইনভিজিবল ক্যারেক্টার, নন কোঅপারেশন জাপানিদের সবচাইতে মন্দ দিক। যদি জাপানিরা কোঅপারেটিভ হয়ে যায়, অর্থাৎ দানশীল হয়ে যায়, সহমর্মী হয়ে যায়, যদি এদের বাইরে অন্তরে সব একই রকম হয়, ইনভিজিবল ক্যারেক্টার না থাকে, প্রচ্ছন্ন ভাব না থাকে, পাশাপাশি যদি জাপানিরা আসলেই গ্লোবাল মাইন্ড হয়ে যায়, জাপানিরা হবে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি।